পাবনায় চার্চের ফাদারকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম নিরাপত্তা প্রহরী। হাসপাতালে ভর্তি, আটক ৩। মূল আসামিদের গ্রেফতার না করেই সাফল্য দেখাতে উত্তরবঙ্গে বিভিন্ন টার্গেট কিলিংয়ের চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ আইনজীবীদের, মানতে নারাজ পুলিশ। ৭১-এর যুদ্ধাপরাধী ও ৭৫-এর খুনিরাই বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর সেমিনারে প্রধানমন্ত্রী। কিছু শিক্ষকের কারণেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাচ্ছে না, দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, জানালেন দুদক চেয়ারম্যান। এবং নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে ৬ বাংলাদেশি সহ অন্তত ৩০ জন আটক। দোষী প্রমাণিত হলে বহিষ্কার করা হতে পারে। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। পাবনায় চার্চের ফাদারকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন নিরাপত্তা প্রহরী। চাটমোহরে একটি চার্চে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। লক্ষ্য চার্চের ফাদার হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে নিরাপত্তা রক্ষীকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক আব্দুল আজিজ, রাজীব ও ফরিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন সেন্ট রিটার্স চার্চের নিরাপত্তা কমিটির সভাপতি ননিটি কস্টা। পাবনা প্রতিনিধি এস এ আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় ৬৫ বছরের নিরাপত্তা প্রহরী গ্রিলবার্ট কস্তা নিজের জীবন বাজি রেখে বাঁচালেন চার্চের ফাদারকে। দুর্বৃত্তরা তার উপর উপর্যুপরি ছুরিকাঘাত করলেও কোনো ক্ষতি হতে দেননি ফাদারের। শুক্রবার ভোরে পাবনা চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার সেন্ট রিটার্স চার্চে ৩ জন মুখোশধারী দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তারা নিরাপত্তা প্রহরী গ্রিলবার্ট কস্তার কাছে চার্চের ফাদারের কক্ষের চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ঘুমন্ত ফাদারের কক্ষে প্রবেশের চেষ্টা চালায়। এতে বাধা দিলে গ্রিলবার্টকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা বলছে যে ফাদারের মিশনের ফাদারের ঘরের চাবি আমরা টাকা পয়সা আছে, বলছে যে না আমার কাছে চাবি দেয় না, আমার চাবি ওনার কাছেই রাখে। মাথায় আঘাত করছে, এই পায়ের নিচে ডাইন পায়ে, বাম পায়ে আর ওই বাম হাতে। আহত গ্রিলবার্ট কস্তা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বাম হাতের অবস্থাটা বেশি মারাত্মক। বাম হাতে যে থাম অর্থাৎ বুড়া আঙ্গুলটা এটা অলমোস্ট অ্যাম্পুটেটেড হয়ে গেছে, শুধু স্কিনে বেঁধে আছে। আর ডান পায়ে ওনার অ্যাভালশন ইনজুরি আছে। হামলাকারীদের মূল টার্গেট ফাদার দিলীপ এস কস্তা জানিয়েছেন তার সাথে কারোর কোনো শত্রুতা নেই। এই হামলার কারণ সম্পর্কে এখনো তিনি অন্ধকারে। তার কাছে ফাদার এবং সিস্টারদের বাড়ির যে চাবি, সেই চাবি চায়, কিন্তু সেই চাবি না দেয় তারা এই আমাদের এই প্রহরীকে এই কি বলে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, পায়ে এবং হাতে আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। আমাদের এই মিশনে যে হামলাটা হচ্ছে সেটার জন্য আমরা খুবই ক্ষুব্ধ এবং যারা এটা করছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এদিকে এই হামলার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং উনি যখন তাদের চিনতে পারে এবং তখন সে একজন সাথে সাথে কম্বল দিয়ে তার মুখটা ঢেকে ফেলে। জঙ্গি সংশ্লিষ্ট কোনো বিষয়ে এখনো আমাদের তদন্তে আসেনি। এটা স্থানীয় একটা বিষয় নিয়ে ঘটনাটা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, পাবনা। মূল আসামিদের গ্রেফতার না করে সাফল্য দেখাতে গত ২ বছরে উত্তরবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন টার্গেট কিলিংয়ের চার্জশিট দাখিল করেছে পুলিশ। এমন অভিযোগ নিহত অনেকের স্বজন ও আইনজীবীদের। তারা বলছেন চার্জশিট দাখিল করে পদোন্নতিও হয়েছে অনেক পুলিশ কর্মকর্তার, কিন্তু ধরা পড়েনি আসামিরা। তবে পুলিশ বলছে তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই দেয়া হয়েছে চার্জশিট। যারা এখনো ধরা পড়েনি তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও দাবি পুলিশের। উত্তরবঙ্গ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2015 সালের 11ই নভেম্বর রংপুরের কাউনিয়ায় কুপিয়ে হত্যা করা হয় মাজারের খাদেম রহমত আলীকে। এই ঘটনায় 14 জেএমবি সদস্যকে আসামি করে গেল বছরের 10 জুলাই চার্জশিট দাখিল করে পুলিশ। এর মধ্যে 8 জন হুশিকনীয় হত্যা মামলারও আসামি। 2 জন মারা গেছে কথিত বন্দুকযুদ্ধে, বাকিরা পলাতক।
পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে একই কায়দায় হত্যা করা হয় 2016 সালের 21 ফেব্রুয়ারি। এই ঘটনায় শোলাকিয়া হামলার প্রধান সন্দেহভাজন শফিউল সহ 10 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও 4 জন মারা গেছে বন্দুকযুদ্ধে, এখনো পলাতক 2 জন। কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত 10 আসামির মধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে 4 জন, এখনো পলাতক 1 জন। রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিন হত্যা চেষ্টা মামলায় দাখিল করা চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাদ্দাম সহ 2 জন মারা যায় কথিত বন্দুকযুদ্ধে। বাকিরা হুশুকনীয় মামলায় গ্রেফতারের পর আটক দেখানো হয় এই মামলাতেও। এসব অভিযোগপত্রের কোনোটির ব্যাপারে নারাজি আবেদনও জমা পড়েছে আদালতে। 3 জন আসামিকে নাম ঠিকানা পুলিশ উদ্ধার করার চেষ্টা করে নেই, তাদের বাদ দিয়েই তাদের নাম ঠিকানা ব্যতীতই চার্জশিটটা দাখিল করেছে। তো সেই জন্যই আমি মামলাটা নারাজি দাখিল করেছিলাম। পুলিশ এই তড়িঘড়ি করে চার্জশিট দিয়েছে, ওনারা নিজেদের সাফল্য দেখানোর জন্য এটা করেছে। তাছাড়া যে আয়ও ছিল, আয়ও তার প্রমোশন নেওয়ার জন্য এই কাজগুলো করেছে। অলরেডি উনি প্রমোশনও পেয়ে গেছে। মামলাটার পরে শুনেছি পরে যে চার্জশিট হয়েছে, জেলে আছে কয়েকজন, আর একজন 2 জনকে মেরে ফেলছে ক্রস ফায়ারে। তবে পুলিশের দাবি নির্ভুল তদন্তের মাধ্যমে সঠিক চার্জশিটই জমা দিয়েছেন তারা। আর 10 থেকে 12 জনের গ্রুপই সবগুলো ঘটনার সঙ্গে জড়িত। সবগুলো মামলা যেহেতু ডিটেক্ট করতে পেরেছি এবং এদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সহ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি, তদন্তকারী সংস্থা হিসাবে প্রত্যাশা করব যে কোনো মার্ডার কেসে যেভাবে আমরা প্রত্যাশিত রায় পেয়েছি অন্যান্য মামলাগুলোরও সেরকম প্রত্যাশিত রায় পাব। অব্যাহত নজরদারির ফলে জঙ্গিদের কর্মী সংগ্রহ ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভাটা পড়েছে বলেও দাবি পুলিশের। বছরখানেক আগেও একের পর এক হামলা নাশকতার ঘটনায় বৃহত্তর রংপুরবাসীর মনে জেঁকে বসেছিল অজানা আতঙ্ক। তবে পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, আর জঙ্গিরা যাতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও নজরদারি অব্যাহত রেখেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭১-এর যুদ্ধাপরাধী ও ৭৫-এর খুনিরাই বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন সব ক্ষেত্রেই বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ৭১-এর যে ভাষণে পুরো বাঙালি জাতি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর সেমিনারের আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এতে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যে আকাঙ্ক্ষা থেকে পাকিস্তান সৃষ্টি হয়েছিল তা পূরণ হয়নি, আর প্রথম আঘাতটি আসে ভাষার উপর। আর এই ভাষা আন্দোলন সৃষ্টিতে ভূমিকা ছিল বঙ্গবন্ধুর, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনকে বেগবান করে। জনমত সৃষ্টি করার যে একটা অভিজ্ঞতা ছিল এবং সৃষ্টি করার ক্ষমতা ছিল, সেই ক্ষমতা দিয়ে কিন্তু তিনি এই পাকিস্তান সৃষ্টিতেও অবদান রেখেছিলেন। পাকিস্তান সৃষ্টির যে ধারণাটা ছিল সেটা থেকে অনেক দূর সরে যে ওই পাকিস্তান নামে একটি রাষ্ট্র। তারপরেই বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন, যখন প্রথম আঘাত আসলো বাংলা ভাষার উপর, যে মাতৃভাষায় কথা বলা যাবে না, সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু, যে না ওই পশ্চিমাদের সাথে থাকা যাবে না, সেখান থেকে বাঙালির জন্য আলাদা রাষ্ট্র, আলাদা একটা মাতৃভূমির মর্যাদা নিয়ে আসতে হবে। ৭৫-এর পর বারবার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে নতুন প্রজন্মকে। ৭৫-এর খুনি আর ওই ৭১-এর যুদ্ধাপরাধী এবং ৭৫-এর পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এদের মধ্যে তো কোনো তফাৎ ছিল না। তাই বঙ্গবন্ধুর নামটাকে চিরতরে মুছে ফেলে দিয়ে, ইতিহাসটাকে পাল্টে দিয়ে, একেবারে নিজের মন করা একটা ইতিহাস দিয়ে আমাদের প্রজন্মের পর প্রজন্মকে বিভ্রান্ত করার একটা চেষ্টা দীর্ঘদিন চলে। শেখ হাসিনা বলেন, যত চেষ্টা করা হোক না কেন, সারা বিশ্বে বাঙালি জাতির হৃদয়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং সেক্টরকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার সকালে দুর্নীতি প্রতিরোধে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষাক্ষেত্রের কোনো দুর্নীতি আর সহ্য করা হবে না।
দেশব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে শপথ নেন তারা। রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ, এমন স্লোগানে প্লেকার্ড, ব্যানার আর ফেস্টুন নিয়ে মানববন্ধনে জড়ো হন এই শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত। দুর্নীতিকে না বলবো, দুর্নীতি থেকে আমরা বিরত থাকব, আমরা সুন্দর একটি দেশ চাই। প্রথমে আমরা নিজেরা সতর্ক হব, তারপর মানুষদেরকে বলবো যে দুর্নীতি না করি আমরা। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান দুদক চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যাংকিং সেক্টরকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত বলেও মন্তব্য করেন তিনি। শাস্তি হচ্ছে, যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা গেছে। ব্যাংকিং সেক্টরে বেশি দুর্নীতি হয়েছে। আমাদের কাছে যেটা তথ্য আপাতত আমার স্মরণে হচ্ছে ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, পাসপোর্ট, ভূমিতে দুর্নীতি হয়েছে। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধে আগামী সংসদ অধিবেশনেই পাশ করা হবে শিক্ষা আইন। এই বিজি প্রেসেই কিছু দুর্নীতিবাজ লোক গেড়ে বসে আছে। এখানকার যারা দুর্নীতিবাজ, এদেরকে আমরা চিহ্নিত করতে পারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারা অনেকেই জেলে আছেন, অনেকে চাকরি চলে গেছে। আর ওখান থেকে আমরা এখন মোটামুটি ছাপিয়ে প্রশ্নটা বের করে আনতে পারছি এবং 2 বছর তো আপনারা কোনো পান নাই এরকম তথ্য। এইবার আবার এইসব প্রশ্ন প্রকাশিত হচ্ছে। পরীক্ষা শুরুর 50 মিনিট আগে, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এই ফেসবুকে প্রশ্ন আসছে। আমরা 2 ঘন্টা আগে দিতে বাধ্য, কারণ সেটা একটা গ্রামাঞ্চলে নিয়ে যাবে, একটা আমরা রাখতে পারি উপজেলা পর্যায়ে পর্যন্ত, তার নিচে না। তাহলে পরে কে বের করে দিচ্ছে? যার ফলে আমরা এমনই একটা পরিবেশের মধ্যে আছি যা আমরা সব খুলে বলতেও পারি না আর সহ্য করতে পারি না, কিন্তু আমরা আর সহ্য করবো না। দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠ থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এদিকে বরিশাল জেলা স্কুলের সামনে 31টি শিক্ষা প্রতিষ্ঠানের 12 শতাধিক শিক্ষার্থী অংশ নেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে। এছাড়াও দেশের প্রায় সবকটি জেলায় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী এই মানববন্ধন। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী সহ 11 জন নিহত। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, গাড়িতে আগুন। পাঠ্যপুস্তকে ভুল এবং সাম্প্রদায়িকীকরণের জন্য সরকারকেই দুষছে জাতীয় নাগরিক তদন্ত কমিশন। রিপোর্টে বলা হয়েছে, হেফাজতের ভোট টানতেই মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের এমন কাজ দুঃখজনক। উচ্চ আদালত এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে মনে করেন তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি গোলাম রাব্বানী। একই সঙ্গে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করেছেন বক্তারা। 1 মাস তদন্ত করে শুক্রবার এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিশন। পাঠ্যপুস্তকে ভুল এবং বইয়ে স্বনামধন্য লেখকদের লেখা বাদ দেওয়াকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। অভিযোগ আছে, হেফাজতে ইসলামের ফর্মুলা অনুযায়ী এবারের পাঠ্যপুস্তক করা হয়েছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতেও। এমন প্রেক্ষাপটে বিষয়টি তদন্তে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে জাতীয় নাগরিক তদন্ত কমিশন। শুক্রবার প্রকাশিত হয় যার রিপোর্টে অভিযোগ করা হয়, হেফাজতকে খুশি করতেই সরকার পাঠ্যসূচিতে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। 14 দল তাদের এই নীতি বাস্তবায়নে এখন সহায়ক ভূমিকা পালন করছে, কারণ তারা মনে করে এর ফলে ভোটের ক্ষেত্রে তারাও সুবিধা পাবে। 2 জনকে বলির পাঠা বানিয়ে তাদেরকে কি যেন করা হয়েছে, ওএসডি করা হয়েছে, কিন্তু বাকিদেরকে দায়বদ্ধ করার কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখিনি। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জাতীয় শিক্ষানীতি করার দাবি জানান। হস্তক্ষেপ কামনা করেন উচ্চ আদালতের। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হবে, অসাম্প্রদায়িক সমাজ হবে এবং ধর্মনিরপেক্ষ সমাজ হবে, সেইগুলা অনুযায়ী একটা শিক্ষানীতি করা হোক। বিচার বিভাগ কোনোদিনই নিরাশ করেনি, উল্টি অ্যাবসলিউট হবে এই পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকরণটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। এছাড়া পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণের নেপথ্যে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা, পাঠ্যসূচি পুনরায় সংশোধন সহ 12 দফা সুপারিশ করে জাতীয় নাগরিক তদন্ত কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও তা মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের 50 বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সবার সহযোগিতা ছাড়া দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব নয়। নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি থাকে তাহলে নির্বাচনে হেরে গেলেও তিনি জনমতকে প্রভাবিত করবেন না। যারা দূর থেকে এসব মন্তব্য করছেন তারা তাকে চেনেন না। জনগণ যদি না চায় জোর করে ক্ষমতায় আসবেন, এই মানসিকতা শেখ হাসিনার নেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কালো টাকা ব্যবহার। দেশ আবারও একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে মন্তব্য করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ভারতের চাপে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করা হলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। ভারত বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য চাপ দিচ্ছে, তা বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। এটি বাংলাদেশের নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো নয়, বরং গোটা জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। আজকে বর্তমান সরকার যদি এই সমঝোতা আসেন যে হ্যাঁ আমরা একটি সুষ্ঠু আবাদ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ সরকার আমরা গঠন করব, তাহলে সেই সমঝোতাই হবে সংবিধানের মূল শক্তি এবং সেখানে যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করা হবে। আর যদি সমঝোতা না হয় তাহলে আন্দোলনের কোনো বিকল্প নাই। প্রবাসের সময় আরো থাকছে। গল টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 390 রান, হাতে আছে 10 উইকেট। চতুর্থ দিন শেষে সৌম্যর ব্যাটিং ঝড়ে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 67। রাজশাহীতে নাশকতার পরিকল্পনার সময় এক নারীসহ 8 শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই। পুলিশ জানায়, দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে ধরমপুর মধ্যপাড়া এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, শিবিরের লিফলেট, পরিচয়পত্র সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এক নারীসহ 8 শিবির কর্মীকে। এদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেড দেওয়ার পর এদেরকে পাই এবং এদের কাছে প্রচুর পরিমাণে জঙ্গি সংক্রান্ত জিহাদি পুস্তক, তারপরে শিবিরের ক্রেস্ট, শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বিভিন্ন আলামত, তাদের টাকা পয়সা তোলার রসিদ, নিজেদের পরিচয়পত্রের রসিদ, এইসব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে মামলা আছে 3টা 4টা, বাছাই চলছে। বাছাই করে আমরা বিস্তারিত প্রতিবেদন পরে দেব। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে অভিবাসী সহ অন্তত 30 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক নারী সহ 6 জন প্রবাসী বাংলাদেশীও রয়েছেন। বিস্তারিত জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। নিউ ইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়েছে যে 30 জনকে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন বাংলাদেশি নারী সহ 6 বাংলাদেশি রয়েছেন এই 30 জনের মধ্যে, এবং তারা একটি চক্রের সঙ্গে, জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। এবং যেই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বিভিন্ন বড় বড় শপিং মলে গিয়ে বিভিন্ন ধরনের শপিং করেছেন, যে শপিংগুলো করার ক্ষেত্রে তিনি চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। গত 1 সপ্তাহ ধরেই তারা অভিযান চালিয়েছে এদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, এবং প্রায় লক্ষাধিক লোকের ব্যক্তিগত তথ্য এবং ক্রেডিট কার্ডের তথ্য জালিয়াতি করে এই চক্রটি প্রায় $3.5 মিলিয়ন এর ক্ষতি সাধন করেছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের। আর যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এই 30 জনের বিরুদ্ধে মোট 662টি অভিযোগ আনা হয়েছে সুনির্দিষ্টভাবে। তাদের যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে তাদেরকে ধরে বহিষ্কার করা হবে। তো আমরা যদিও জানতে পারিনি যে এই আটককৃতদের ইমিগ্রেশন স্ট্যাটাস কি,
তারপরেও আমরা দেখছি যে তার এই নির্বাহী আদেশের পরই এই প্রথম একটি বড় ধরনের অভিযানের মধ্য দিয়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হলো। এই রুজভেল্ট অ্যাভিনিউ এলাকাতেই বেশ কয়েকটি ক্রেডিট কার্ড জালিয়াতির যে মেশিন এবং যেই জায়গা থেকে নকল ক্রেডিট কার্ডও তৈরি করা হতো সেরকম কিছু জায়গা চিহ্নিত করে সেই জায়গাগুলোতে অভিযান চালিয়ে সেই জায়গাগুলো সিলগালা করে দিয়েছে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে লক্ষাধিক অভিবাসী ট্যাক্সি শ্রমিকের স্বার্থ বিরোধী আইন প্রণয়নের উদ্যোগের প্রতিবাদ এবং অ্যাপস ভিত্তিক প্রতিষ্ঠান উবারকে ট্যাক্সি ব্যবসার অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশি সহ কয়েকশো ট্যাক্সি শ্রমিক ও বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। ট্যাক্সি ব্যবসার মধ্যস্বত্বভোগী উবারের সঙ্গে নিউ ইয়র্কের গভর্নরের যোগসাজশ রয়েছে উল্লেখ করে তারা ট্যাক্সি চালকদের ন্যূনতম মজুরি, স্বাস্থ্য বীমা, বেকার বীমা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ট্যাক্সি ব্যবসা, বিমানবন্দরের চালকদের উপর বাড়তি ফি আরোপ সহ ট্যাক্সি শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন প্রণয়নে রাজ্য সরকার সংসদে বিল উত্থাপন করায় নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করে নিউ ইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্স। ম্যানহাটনে গভর্নর কার্যালয়ের সামনে এই বিক্ষোভে যোগ দেয় কমিউনিটি ফর চেঞ্জ, মেক দ্য রোড নিউ ইয়র্ক, সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং, ইউনাইটেড স্পাইনাল অ্যাসোসিয়েশন ও ট্যাক্সি ফর অল সহ বিভিন্ন সংগঠন। আর্থিক ও রাজনৈতিক লবিংয়ে অ্যাপস ভিত্তিক ট্যাক্সি ব্যবসার মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠান উবারের স্বার্থে আইন প্রণয়নের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা। নিউ ইয়র্ক ট্যাক্সি অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ভৈরবী দেশাই বলেন, শ্রমিক স্বার্থ বিরোধী উবারের ষড়যন্ত্র আর ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযান একই সূত্রে গাঁথা। নিউ ইয়র্ক প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের সুরেই কথা বলছে, কর্মসংস্থান সৃষ্টির নামে আয়ের পথ বন্ধের চেষ্টা করছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। উবারের কারণে ট্যাক্সি ব্যবসা হুমকির মুখে পড়েছে বলে জানান বাংলাদেশি চালকেরা। উবারকে সুবিধা দিতে রাজ্য সরকারের এই অনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়ন হলে অন্তত 30,000 প্রবাসী বাংলাদেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বিক্ষোভের অন্যতম সংগঠক টিপু সুলতান। আমাদের মূল দাবি হচ্ছে একটাই, যে কোনো প্রাইভেট গাড়ি যেন যাত্রী উঠানামা না করে এই বিলটা যেন পাস না হয়। পাশাপাশি $4 যেন ফি দিতে না হয় এয়ারপোর্ট গুলাতে। সব ভাই এখানে একত্রিত হয়েছে উবার এগেইনস্ট উবার ইজ রিডিউসিং ফেয়ার। উবার আফটার লাইক 3 months 4 months they reducing the fare. After 3-4 months no one can make money, we're not gonna survive. তার জন্য এখানে প্রোটেস্ট করতেছি। যুক্তরাষ্ট্রে অনেকেরই সফল জীবনের পেছনে অবদান রেখেছে এই ট্যাক্সি চালনা পেশা। পারিবারিক ভরণ পোষণ সহ অভিবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই পেশা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ উগ্রবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্র দেশগুলোর সঙ্গে মিলে কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে মার্কিন কংগ্রেসম্যান ডানা রোরাবাচের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন তিনি। বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই কংগ্রেসম্যানকে অবহিত করেন রাষ্ট্রদূত। ধর্মীয় উগ্রবাদ নিশ্চিহ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও জানান তিনি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদের হুমকি বিষয়ক মার্কিন কংগ্রেসের উপকমিটির সদস্য রানা রোরাবাচের রাষ্ট্রদূতের সঙ্গে এ বৈঠকে জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। কাতারে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর দোহায় নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এই নতুন কমিটি ঘোষণার পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন। শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটির পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন হাজী বাশার সরকার, শামসুদ্দিন মণ্ডল সহ আরো অনেকে। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে কুয়েতে মানববন্ধন করেছে কুয়েতে বসবাসরত নোয়াখালীবাসী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে কুয়েত সিটির এক রেস্তোরাঁর সামনে মানববন্ধন করেন তারা। গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে আলউদ্দিন আলা ও আব্দুল হাইয়ের পরিচালনায় মানববন্ধনে যোগ দেয় অসংখ্য কুয়েত প্রবাসী নোয়াখালীবাসী।
এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান। ফ্রান্সের প্যারিসের রুহুল আমিন নামে এক বাংলাদেশি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 11টায় নিজ বাসার নিচে এই হামলার ঘটনা ঘটে। রুহুল আমিনের বড় ভাই জানান, জরুরি কাজ শেষে বাসায় ফেরার সময় 4 জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন। আহত রুহুল আমিনের বাড়ি সিলেটের সুনামগঞ্জের ছাতক উপজেলায় বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাপ্য সুযোগ সুবিধা না পাওয়া, বঞ্চনা আর ক্ষোভ নিয়ে কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের বিদায়ী কাউন্সিলররা। 3টি ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত হলেও অনেক ক্ষেত্রে সাধারণ কাউন্সিলরের সমান সুবিধাও মেলে না বলে অভিযোগ তাদের। বৈষম্য দূর করে সুযোগ সুবিধা ও ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রাস্তাঘাটে নেই ব্যানার ফেস্টুন, শুরু হয়নি প্রচার প্রচারণার আনুষ্ঠানিক তোড়জোড় কিংবা বাহারি স্লোগানের হাঁকডাক। তবু এই ব্যস্ত নগর জুড়ে এখন একটাই আলাপ, ভোট। কুমিল্লা নগরের 27টি ওয়ার্ড মিলিয়ে সৃষ্ট 9টি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনে এবার প্রার্থী হয়েছেন 41 জন। এদের মধ্যে সদ্যবিদায়ী 9 জনই দায়িত্বে থাকার সময়ে বঞ্চনার অভিযোগ তুলছেন। তাদের অভিযোগ, 3টি ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত হয়েও নেই যৌক্তিক বরাদ্দ, নেই যথাযথ মূল্যায়ন। এ কারণে ভোটের লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি বঞ্চনার বৃত্ত থেকে বেরিয়ে আসার সংগ্রামে সোচ্চার হচ্ছেন নারী কাউন্সিলর প্রার্থীরা। বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, ল্যাকটেটিন মাদার বলেন, এইদিকে একটা বৈষম্য। তারপর বাজেট বলেন, এখানেও একটা বৈষম্য। এবার লাইটিং ব্যবস্থা বলে এখানে একটা বৈষম্য। একটা পুরুষ কাউন্সিলর 1 ওয়ার্ডে তার যে বরাদ্দ, তার মহিলা কাউন্সিলর 3 ওয়ার্ডে তার ওই ধরনের বরাদ্দ। এই বরাদ্দের কারণে আমাদের মানুষের কাছে ফেস করতে এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে বঞ্চনার এই অভিযোগ নিয়ে সাবেক সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে রয়েছে মতভেদ। নারী কাউন্সিলর এবং পুরুষ কাউন্সিলর যে বরাদ্দটা আমরা উভয় মিলে একটি ওয়ার্ডে এই বরাদ্দটা বন্টন করি উভয়ের সাথে, যার কারণে আমি মনে করি না আমাদের মধ্যে কোনো বৈষম্য আছে। 3টে ওয়ার্ডের দায়িত্ব আমাদের মতনই পালন করে থাকে, তো সেই জায়গাটা আসলে কাজ করা উচিত এবং আমি মনে হয় এই বৈষম্য থেকে ওদেরকে উদ্ধার করা উচিত। এদিকে বৈষম্যের বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের যথাযথ মূল্যায়নের তাগিদ দিচ্ছেন তারা। 3টি পুরুষ ওয়ার্ডের একটি হচ্ছে তার ওয়ার্ড, পুরো 3টি মিলে একটি। আসলে তার ওয়ার্ড কোনটি? আসলে সত্যিকার অর্থে তার কোনো ওয়ার্ডই থাকে না। উন্নয়ন কর্মকাণ্ড যেমন নারী এখানে অবমূল্যায়ন হন, একই সঙ্গে তার বেতন ভাতা বৈষম্য সবকিছুর মধ্যে একটা বৈষম্য আছে। সমাজে যেরকম বৈষম্য আছে, বৈষম্য দূর করার জন্য যেটি দরকার সেটা হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করা। বৈষম্য জিইয়ে রেখে নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন বিশিষ্ট জনেরা। তৃণমূলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই স্থানীয় সরকারে সংরক্ষিত নারী আসনের সৃষ্টি করা হয়। কিন্তু নানাবিধ অভাব অভিযোগ আর সংকটে সেই নারী আসনের কাউন্সিলররা কতটা কাজ করতে পারছেন তা এখন আসলেই ভাববার বিষয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী সহ 11 জন নিহত হয়েছেন। শুক্রবার এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী শিমু আক্তার। ঘটনার প্রতিবাদে প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় এশিয়া এবং এনা পরিবহনের 2টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এর আগে ত্রিশালে বাস চাপায় নিহত হন আরও একজন। সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই চালক সহ 3 জন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সম্ভবত 3 জন প্যাসেঞ্জার ছিল, একজন ড্রাইভার ছিল সিএনজিতে। 4 জনে মারা গিয়েছেন। ট্রাকটা ড্রাইভার এবং হেল্পার 2 জনেই পালিয়ে গিয়েছেন। তো পরবর্তীতে ট্রাকটা আটক করা হয়েছে। যেহেতু ট্রাকটা পেয়েছি, মালিক এবং ড্রাইভারের নাম আমরা সহজেই বের করতে পারবো। এদিকে কুমিল্লায় পুলিশের মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার চাপাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া চুয়াডাঙ্গা, ফেনী ও কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও অন্তত 4 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ।
বাঙালি সংস্কৃতির উন্মুক্ত চর্চা বর্তমান প্রজন্মকে দূরে রাখবে অপশক্তি থেকে, এমনটাই প্রত্যাশা শিল্পী ও সংস্কৃতি কর্মীদের। আর এ লক্ষ্যকে সামনে রেখেই রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের বার্ষিক অধিবেশন। শুক্রবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের চিত্র এটি। মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, রবি ঠাকুরের এই অমর বাণীকে সামনে নিয়ে চলছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির আপন সংস্কৃতির চর্চা ও প্রসারের লক্ষ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 36তম বার্ষিক অধিবেশন এটি। এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। আনন্দের আয়োজন করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা আলোচনা সভা করি, আমাদের প্রতিনিধি সম্মেলনে আমরা মত বিনিময় করি এবং সর্বভাবে আমরা চেষ্টা করি বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করতে। সারা দেশ থেকে আসা 5 শতাধিক শিল্পী, সংস্কৃতি কর্মী ও সংগঠক অংশ নিচ্ছে এই আয়োজনে। সঙ্গীতা অনুষ্ঠান ও সেমিনারের পাশাপাশি থাকছে প্রদীপ প্রজ্বলন, রবি রশ্মি, আবৃত্তি, নাচ ও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। বার্ষিক এই অধিবেশনে সামান্য অংশগ্রহণ শিশু কিশোরদের উন্মুক্ত সংস্কৃতি চর্চায় বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস অভিভাবকদের। এই যে সামান্য একটু অংশগ্রহণ, এটা ওদের জীবনে একটা বড় ব্যাপার হয়ে একসময় দেখা যাবে। আমার অনেক ভালো লেগেছে অনুষ্ঠান, আমার নাচ করতেও অনেক ভালো লাগে। আমি চাই যে আমি যেন সবসময় সব জায়গায় সব নাচে অংশগ্রহণ করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই পছন্দ করি যে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজো করতে ইচ্ছা করে। আমি তো আমার বাসায় সবসময় রবীন্দ্রনাথের ছবি আমার পড়ার টেবিলেও টানিয়ে রাখি। বর্তমানে সারা দেশে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের 36টি শাখা কাজ করে যাচ্ছে। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গল টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 390 রান আর শ্রীলঙ্কার 10 উইকেট। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা পুরোপুরি হয়নি। 457 রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে 67 রান। 6 উইকেটে 274 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 494 রানের জবাবে বাংলাদেশ করে 312 রান। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। এই ম্যাচে যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই, গলের রেকর্ড অন্তত তাই নির্দেশ করে। চতুর্থ ইনিংসে তাড়া করে জেতার রেকর্ডটা যেখানে মাত্র 99 রানের, সেখানে 457 রানের পাহাড় টপকানো অসাধ্যই। তাই কৌশল বদলে এবার ড্রয়ের প্রচেষ্টায় টাইগাররা। প্রতিচ্ছবি অবশ্য কিছুটা মিলেছে চতুর্থ দিনে তামিম সৌম্যের ব্যাটে। এই দুয়ের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে টাইগাররা দিন শেষ করেছে 67 রানে, যেখানে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় 50 হাঁকিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার। অভিজ্ঞ তামিম অপরাজিত 13 রানে। আলো স্বল্পতায় খেলার মাঠে গড়ায়নি 11 ওভার। এর আগে 182 রান এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করা লঙ্কানরা ব্যবধান বাড়াতে রান তুলেছে দ্রুতই। তবে সেখানেও লাগামটা ঠিকই টানতে পারত হাথুরু শিষ্যরা। অতিথিদের পুরনো রোগ ক্যাচ মিসের সুযোগ দিয়ে উদ্বোধনী জুটি হলো এবার 69 রানের। এরপর স্পিডস্টার তাসকিনের ব্রেক থ্রুতে ফেরেন করুণারত্নে। স্বাগতিকদের প্রথম ইনিংস ছিল কুশল মেন্ডিস অবশ্য ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। তবে গলের লোকাল বয় উপল থারাঙ্গা ঠিকই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। 115 রানে আউট হওয়ার আগে তিনি দলকে রেখে যান নিরাপদ স্থানে। সাকিব মিরাজ ঘূর্ণিতে টি ব্রেকের আগে প্যাভিলিয়নে আরো 2 লঙ্কান, কিন্তু তাতে থামেনি রানের চাকা। তৃতীয় সেশনে হাত খুলে ব্যাট চালিয়ে যেটাকে বাড়িয়ে নিয়েছেন মিডল অর্ডাররা। তবে 33 রানে পেরেরা বিদায় নিলে 274 রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এর আগে ক্যারিয়ারের 11তম 50 তুলে অপরাজিত থাকেন দীনেশ চান্ডিমাল। এই ম্যাচ ড্র করতে হলে শেষ দিনে অন্তত 90 ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। চতুর্থ দিনের তৃতীয় সেশনে যে ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে টাইগাররা, সেখানে আছে সম্ভাবনা রুটি। আর তা যদি সত্যি সম্ভব হয় 100তম টেস্টের আগে, তা হবে সবচেয়ে বড় অনুপ্রেরণা। গলফ ক্রিকেট ক্লাব থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। স্বল্প সময়ে টেস্ট ক্রিকেটে অনেক উন্নতি করলেও ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলার মানসিকতা গড়ে না ওঠায় এই ফরম্যাটে সুফল পাচ্ছে না বাংলাদেশ।
এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সূরিয়া। এছাড়া ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশে বয়সভিত্তিক পর্যায়ে যেসব কার্যক্রম করছে তার প্রশংসা করেছেন মাতারা হারিকেন খ্যাত এই ক্রিকেটার। সনাথ জয়সূরিয়া প্রতিপক্ষের বোলারদের বুকে কাঁপন ধরানো এক নাম। এই হার্ড হিটারের ব্যাটিং তাণ্ডব একসময় কেটেছে বাংলাদেশও। টাইগারদের বিপক্ষে ৫ টেস্ট খেলে প্রায় ৭৬ করে করেছেন ৩৭৮ রান। অবসর নিলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে। তবে খোঁজখবরটা ভালোই রাখেন অন্যান্য দেশের, তাই টাইগারদের সমস্যাটাও ফাঁক গলে বেরিয়ে যায়নি হ্যারিকেন মাতারার। ভেরি গুড স্টার্ট। টেস্ট হচ্ছে দীর্ঘ সময়ের খেলা, এখানে যত ধৈর্যের পরিচয় দিতে পারবে ব্যাটসম্যানরা ততই উন্নতি করবে। আমার মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে কিছুটা ঘাটতি রয়েছে, যার প্রভাবটা আমরা এখানেও লক্ষ্য করছি। কদিন পরই ১৭তম টেস্টের নাম লিখাবে টাইগাররা। এই ফরম্যাটে ১৭ বছর পথ চলায় কেমন করলো বাংলাদেশ, এমন প্রশ্নে অবশ্য ইতিবাচক কথাই শোনালেন এই ক্রিকেট গ্রেট। সমস্যা সব দলেই রয়েছে, তবে বিষয় হচ্ছে কত দ্রুত সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে। বাংলাদেশ এমনিতেই টেস্টে ভালো করছে, বিভিন্ন বয়স ভিত্তিক দল নিয়ে বিসিবির যেসব পরিকল্পনা আছে তাও খুবই প্রশংসনীয়। বাংলাদেশ ক্রিকেট ইজ ডুইং দ্য স্ট্রাকচার। এর আগেও কয়েকবার লঙ্কা সফরে এসেছে বাংলাদেশ, কিন্তু এই দলটিকে আলাদাভাবে দেখছেন জয়সূরিয়া। এই দলে বেশ কিছু তারকা খেলোয়াড় আছে, একই সঙ্গে আছে প্রতিভাবানরাও, তাই তাদের দারুণ সম্ভাবনা রয়েছে। তবে মনোসংযোগটা আরো বাড়াতে হবে যদি ভালো কিছু করতে চায়। তবে টেস্টে বাংলাদেশের ঘাটতির কথা বললেও টাইগারদের ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে উন্নতির ভূয়সী প্রশংসা করেন সনাথ। এস এম ইকবাল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাবনায় চার্চের ফাদারকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম নিরাপত্তা প্রহরী, হাসপাতালে ভর্তি, আটক ৩। মূল আসামিদের গ্রেফতার না করেই সাফল্য দেখাতে উত্তরবঙ্গে বিভিন্ন টার্গেট কিলিং এর চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগ আইনজীবীদের, মানতে নারাজ পুলিশ। ৭১-এর যুদ্ধাপরাধী ও ৭৫-এর খুনিরাই বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর সেমিনারে প্রধানমন্ত্রী। কিছু শিক্ষকের কারণেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাচ্ছে না, দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, জানালেন দুদক চেয়ারম্যান। এবং নিউ ইয়র্কে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে ৬ বাংলাদেশি সহ অন্তত ৩০ জন আটক, দোষী প্রমাণিত হলে বহিষ্কার করা হতে পারে। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।